আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফলাফল নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। এই নির্বাচনে বিএনপি 2/3 আসনে জয়লাভ করে এক বিশাল ম্যান্ডেট পেলেও অনেকে মনে করছেন জামাত ইসলামের বড় উত্থান হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতের জয় জয়কার এবং দলটির ঢাকায় বেশ কিছু আসন পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে। অন্যদিকে সরকারি কিংস পার্টি এনসিপির শোচনীয় পরাজয় নিয়েও আলোচনা হচ্ছে। প্রশ্ন হলো, আওয়ামী লীগকে বাইরে রেখে যে ভোট হয়েছে সেটিতে আসলে জামাতের কতটুকু উত্থান হয়েছে? আমাদের বিশ্লেষণ হলো, নির্বাচনকে কেন্দ্র করে দুটি সিদ্ধান্ত অন্য রকম ভাবে নিলে জামাতের জন্য এই ভোটের ফলাফল অন্য রকম হতে পারত। সেই দুটো বিষয় কি এবং সেগুলো কিভাবে প্রভাব রেখেছে এবং রাখতো তা নিয়ে জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে আসন পেয়েছে 209টি আর জোটবদ্ধভাবে 212টি। অন্যদিকে জামাত পেয়েছে 68টি এবং জোট পেয়েছে 77টি। বিএনপি ভোট পেয়েছে প্রায় 4.25 কোটি। এই সংখ্যা প্রদত্ত ভোটের 49.97%। শতকরা হিসেবে ধানের শীষের পরেই রয়েছে জামাত ইসলামী নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার। দলটি এবার 2.25 কোটির বেশি ভোট পেয়েছে, যা মোট ভোটের 31.76%। প্রতিষ্ঠার পর থেকে এটি জামাতের সবচেয়ে বড় সাফল্য। 1991 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নিরপেক্ষ নির্বাচনে জামাত ইসলামী 12.13% ভোট পেয়ে 18টি আসন জিতেছিল, কিন্তু এরপর থেকে দলটির আসন ও ভোট দুটোই কমতে থাকে। 2008 সালে দলটির ফলাফল ছিল সবচেয়ে খারাপ। মাত্র 4.7% ভোট পেয়ে তারা 2টি আসনে জয়ী হয়। মজার ব্যাপার হলো, এবারের সাফল্য বিএনপির জন্য প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় বিজয়। 1979 সালের নির্বাচনে দলটি 260টি আসনে জিতেছিল। 1991 সালের নির্বাচনে দলটি 140টি আসন পেয়েছিল। 2001 সালের নির্বাচনে এককভাবে 193টি এবং জোটগতভাবে 216টি আসন পেয়েছিল। এবারে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং সবচেয়ে বেশি আসন নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। বিশ্লেষণে দেখা যাচ্ছে জামাত ইসলামের আসন ও ভোট দুটোই বেড়েছে, কিন্তু আসন ভিত্তিক যে সাফল্য সেটি অঞ্চল ভিত্তিক। বিশেষ দিক হলো সীমান্তবর্তী এলাকার আসনগুলোতে দলটির বড় আকারের বিজয়। নির্বাচনের আগে থেকেই ধারণা করা হচ্ছিল উত্তর ও দক্ষিণবঙ্গে ভালো করবে জামাত। ফলাফলও দেখা গেল খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে জামাত পরিষ্কারভাবে ভালো ফল করেছে। সবচেয়ে ভালো করেছে খুলনায়। 36টি আসনের মধ্যে 25টি জিতেছে তারা। রংপুরের 33টির মধ্যে 16টি এবং রাজশাহীর 39টির মধ্যে 11টি আসন জিতেছে। জামাতের জয় পাওয়া আসনগুলোর বেশিরভাগই ভারতীয় সীমান্তের কাছাকাছি। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, রংপুর বিভাগের 17টি ভারত সীমান্তবর্তী আসনের মধ্যে 14টি নিজেদের দখলে রেখেছে জামাত ইসলামী। রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের ক্ষেত্রেও সীমান্ত সংলগ্ন আসনগুলোর নিজেদের প্রাধান্য বজায় রাখে দলটি। দলীয়ভাবে তারা যে 68টি আসন পেয়েছে তার 21টি সীমান্তবর্তী এলাকা। সিলেটের একটি সীমান্তবর্তী আসনে জয় পেয়েছে জামাত জোটের দল খেলাফত মজলিস। নির্বাচনে রাজশাহী বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 4টি আসনেই জয় পেয়েছে জামাত। সব আসনের সঙ্গী রয়েছে ভারতের সীমান্ত। এর বাইরে দলটি জয় পেয়েছে সীমান্তবর্তী নওগাঁ 2, জয়পুরহাট 1 আসনে। কুড়িগ্রামের 4টি আসনের সবগুলোই জিতেছে জামাত। এই আসনগুলোর অবস্থানও সীমান্তবর্তী এলাকায়। বাকি আসনগুলো দলটি পেয়েছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায়। খুলনা বিভাগের 36টি আসনের মধ্যে 25টিতেই জয়ী হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলা যশোরের 6টি আসনের মধ্যে শুধু যশোর 3 ছাড়া বাকি 5 আসনই জয়লাভ করেছে জামাত। সীমান্তবর্তী সাতক্ষীরায় ভরাডুবি হয়েছে বিএনপির। জেলার 4টি আসনে বিএনপি প্রার্থীদের পরাজিত করে জামাত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অনেক বিশ্লেষক মনে করছেন ভারতীয় সীমান্তবর্তী আসনগুলোতে ভারত বিরোধী মনোভাবের কারণে জামাত বেশ ভালো করেছে।
আমাদের বিশ্লেষণ হলো এসব সীমান্তবর্তী এলাকায় আগে থেকে জামাতের অবস্থান ভালো। বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় ঐতিহাসিকভাবে জামাত নির্বাচনে সেই 1970 সাল থেকে বেশ সাফল্য দেখিয়েছে। 1970 সালের নির্বাচনে জামাত ইসলামী জাতীয় পরিষদে মাত্র একটা আসন পেলেও রাজশাহী অঞ্চলে 20% ভোট পেয়েছিল। মোট ভোটের 10% পেয়েছিল জামাত, যদিও ওই সময়ে কাগজে কলমে বড় দল ছিল ন্যাশনাল আর্মি পার্টি। আবার 1991 সালের নির্বাচনে সাতক্ষীরার 6টি আসনের মধ্যে 5টি পেয়েছিল জামাত। এই অঞ্চলগুলোতে 47-এর দেশভাগের পর থেকে পশ্চিমবঙ্গ ভারতের অন্য অঞ্চল থেকে মাইগ্রেট করে আসা জনগোষ্ঠীর ভোট এক্ষেত্রে ভূমিকা রেখেছে। আবার উত্তরবঙ্গ, বিশেষ করে রংপুর বিভাগের ক্ষেত্রে দলটি নিজেদের জয় নিশ্চিত করার জন্য মাঠে নামতে দেয়নি জাতীয় পার্টিকে। রংপুর বিভাগের ক্ষেত্রে এটা স্পষ্ট যে ঐতিহ্যগতভাবে জাতীয় পার্টির ভোটারদের একটি বড় অংশ এবার জামাতের দিকে ঝুঁকেছে। এর একটা বড় কারণ হলো জাতীয় পার্টি যে ডানপন্থার মিশেলে জাতীয়তাবাদী রাজনীতি করে তার সঙ্গে জামাতের রাজনীতির অনেকটা মিলে যায়। প্রতিষ্ঠার পর এবারে প্রথম জাতীয় পার্টি একটি আসনও পায়নি। আবার দক্ষিণবঙ্গ ও রাজশাহী যেসব আসনে বিএনপি পরাজিত হয়েছে তার অনেকগুলোই দলটির ঐতিহ্যবাহী ঘাঁটি হিসেবে পরিচিত। এসব আসনে হারার পেছনে বড় একটি কারণ হলো দলটির বিদ্রোহী প্রার্থী। আবার এখনকার অনেক আসনে প্রথাগত আওয়ামী লীগের যেসব ভোটার এবার ভোট দিয়েছেন তাদের একটা অংশ জামাতকে ভোট দিয়েছেন, কারণ এসব অঞ্চলে আওয়ামী লীগের নেতারা বিএনপির হাতে বেশি নির্যাতিত হয়েছে। সীমান্ত এলাকাগুলোতে জামাতে ইসলামের ভালো করার পিছনে আরো একটি কারণ আছে। অতীতের অনেকগুলো নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যেসব এলাকায় সাক্ষরতার হার তুলনামূলক কম এবং দারিদ্র্যের হার বেশি, সেখানে ধর্মীয় ভাবাদর্শ ভিত্তিক দলগুলো ভালো ফলাফল করে। বাংলাদেশের প্রেক্ষাপটে জামাতের ক্ষেত্রেও এটি কার্যকর হয়েছে। গবেষণায় দেখা গেছে রাজনৈতিক সাক্ষরতা বাংলাদেশের গ্রামীণ এবং পিছিয়ে পড়া এলাকায় অত্যন্ত কম। যখন ভোটাররা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নীতি বুঝতে ব্যর্থ হন তখন তারা পরিচিত ধর্মীয় প্রতীক বা আদর্শের দিকে ঝোঁকেন। জামাত তাদের বক্তব্যে ধর্মের আবেগপূর্ণ ব্যবহার করে এই সহজ সরল ভোটারদের মন জিতেছে। এসব এলাকায় বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, এবার জামাতকে দেখি। এই স্লোগান বেশ কাজে দিয়েছে। জামাতের অঞ্চল ভিত্তিক সাফল্যের আরেকটি বিশেষ দিক হলো ঢাকা মহানগরের দলটি প্রথমবারের মতো উল্লেখ করার মতো সাফল্য পেয়েছে। অতীতে কখনোই জামাত ঢাকার কোনো আসন পায়নি। এবারে নির্বাচনে ঢাকা মহানগরের 15টি আসনের মধ্যে 6টিতেই জামাত জোর জিতেছে। হেরে যাওয়া আসনগুলোর কয়েকটিতে ভোট ব্যবধান খুবই সামান্য। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন এনসিপির সঙ্গে জোট করায় তরুণ ভোটারদের একটা বড় সমর্থন জামাত পেয়ে থাকতে পারে। তবে অন্য একটি পক্ষ মনে করেন এনসিপির সাথে জোট করায় জামাত আওয়ামী লীগের ভোট অনেক কম পেয়েছে। আবার গত 1.5 বছরে বিএনপির বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগও ভোটারদের একটা অংশকে জামাতের দিকে ঝুঁকিয়েছে। তবে এর চেয়ে বড় ভূমিকা রেখেছে জামাতের একটি কৌশল, সেটি হলো ভোটার মাইগ্রেশন। ঢাকার কিছু নির্দিষ্ট আসনে জামাত ইসলামী দেশের অন্য জায়গা থেকে ভোটার নিয়ে এসেছে। জামাত জোটের সাফল্যের আরেকটি গোপন দিক হলো পোস্টাল ভোট। বেশিরভাগ আসনে পোস্টাল ভোট বেশি পেয়েছে জামাত জোটের প্রার্থীরা। আমাদের বিশ্লেষণ হলো জামাতের এই সাফল্য এবং পুরো নির্বাচনের ফলাফল অন্য রকম হতে পারত যদি দলটি নির্বাচনের আগে দুটি সিদ্ধান্ত ভিন্নভাবে নিত। এর 1 নম্বরটি হলো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, দ্বিতীয়টি হলো ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে না দেয়ায় ইসির সিদ্ধান্তের বিরোধিতা করা। অন্ততপক্ষে 10টি জেলার তথ্য পেয়ে আমরা নিশ্চিত হয়েছি স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভোট দেওয়ার ছবি তুলে সেটি বিএনপি নেতাদের দেখাতে হয়েছে। নির্বাচন কমিশন যখন ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা দেয় তখন জামাত জোট এর বিরোধিতা করেছিল, অথচ এই মোবাইলের ব্যবহার বিএনপির পক্ষে বেশি কাজে দিয়েছে ভোটের দিন। এর মাধ্যমে তারা নিষিদ্ধ হতে পেরেছে আওয়ামী লীগের ভোটাররা তাদের ভোট দিয়েছে কি না। যদি ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার করা না যেত তাহলে বিএনপির ভোট 10 থেকে 15% কমে গেলে অবাক হওয়ার কিছুই থাকতো না। প্রশ্ন হলো আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে পারত তাহলে কি জামাতের কোনো লাভ হতো? 2008 সালে যে নির্বাচনটিতে সব দল অংশ নিয়েছিল সে নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 48%-এরও বেশি। বরাবরই বাংলাদেশে আওয়ামী লীগের ভোটের হার বাড়তে দেখা গেছে, এমনকি আসনের দিক থেকে দলটির ভরাডুবি হলো। ভোট কাস্টিং এর যে হার তাতে
স্পষ্ট আওয়ামী লীগের 30 থেকে 40% ভোট ব্যাংকের বড় একটি অংশ ভোট দিতে যায়নি। তারপর দুটি কারণে আওয়ামী লীগ ও সুইং ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ ভোট দিতে গিয়েছে। এর মধ্যে আছে সংখ্যালঘু ভোটাররা। এর একটি হলো জামাত ঠেকাও, আরেকটি হলো স্থানীয়ভাবে বিএনপির চাপে বাধ্য হয়ে তারা ভোট দিতে গিয়েছিল। আমাদের বিশ্লেষণ হলো, যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হতো তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও সমীকরণ বর্তমানের মতো হতো না। আওয়ামী লীগ অংশ নিলে ভোটগুলো অন্তত 3টি প্রধান ব্লকে ভাগ হয়ে যেত। সেক্ষেত্রে বিএনপি কখনোই 212টি আসন পেত না। সেক্ষেত্রে যদি বিএনপি জামাত জোট না করতো তাহলে আওয়ামী লীগের শক্তিশালী 40% ভোট ব্যাংকের কারণে অনেক আসনে বিএনপি ও জামাতের প্রার্থীরা অল্প ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকতো। সবচেয়ে বেশি ভোট হারাতো বিএনপি। তখন জামাত ঠেকাও রব উঠতো না। আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দেওয়ার চেয়ে তাদের নিজস্ব প্রার্থীকে ভোট দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। আবার বিএনপি ও আওয়ামী লীগ দুই দলে নিজেদের বিরোধিতায় লিপ্ত থাকতো। জামাত ইসলামের বিরুদ্ধে স্বাধীনতার বিরোধিতা ও নারী স্বাধীনতা নিয়ে যেসব অভিযোগ আছে সেগুলো অত বেশি প্রচার হতো না। বরং আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এবার জামাতকে দেখি, এই প্রচারণা অনেক বেশি এস্টাবলিশ হয়ে যেত। এমনকি তখন জামাত যদি ইসলামী ভোট এক বাক্সে দেওয়ার নীতি নিয়ে ছুটতো তাহলে অন্য রকম ফল পেয়ে যেতে পারত। তবে সেটি হলে সরকারি কিংস পার্টি এনসিপির আরো বড়ডবি হতো। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, এনসিপির বিশ্বাসঘাতকতার জবাব তরুণরা দিয়েছে ব্যালটের মাধ্যমে। সারা দেশে সাংগঠনিক তৎপরতা চালানোর জন্য অধ্যাপক ইউনূস এনসিপিকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবই দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দলটিকে জোট করতে হয় সাম্প্রদায়িক জামাত ইসলামীর সাথে। এ নিয়ে দলটিতে ভাঙন ধরেছে। যেটি আছে সেটি পরিচিত হচ্ছে জামাতের বি টিম হিসেবে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, গত ডিসেম্বর মাসে বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে জোট করার সিদ্ধান্তই তাদের ভোট কমে যাওয়ার অন্যতম কারণ। তারেক রহমান জানেন যে নির্বাচনের পর সরকার গঠন করলেও যখন রাজপথে এবং সংসদে অসন্তুষ্ট জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সক্রিয়, যখন সংসদে এবং রাজপথে 40% ভোট নিয়ে এসে জামায়াতে ইসলামী বিভিন্নভাবে তাদের প্রভাব বলয় ধরে রাখতে একরকম মরিয়া, তখন কিছুতেই তার পক্ষে একটা স্থিতিশীল সরকার পরিচালনা সম্ভব হবে না। তারেক রহমান তাই বোধহয় সম্ভবত এই ইঙ্গিত পরিষ্কার করেছেন যে জামায়াতে ইসলামীর ব্যক্তিবর্গকে, তাদের সমর্থক এবং তাদের হয়ে কাজ করতে থাকা ব্যক্তিবর্গকে মানে সরে যেতে হবে। বিএনপি 2024-এর আগস্টে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আসবার কয়েক সপ্তাহের মধ্য থেকেই বলা শুরু করেছিল যে সরকারের সকল গুরুত্বপূর্ণ পদগুলো জামায়াতে ইসলামী দখল করেছে। শুধু তাই নয়, জামায়াতে ইসলামীর পক্ষে প্রশাসন, পুলিশ প্রশাসন সাজানোর সম্পূর্ণ কাজ চলছে। শিক্ষা প্রশাসন থেকে বিচারালয় সবকিছু জামায়াতে ইসলামী তার দখলে নিয়ে নিয়েছে। এই কথার প্রেক্ষিতে যদিও বিভিন্ন সময় উপদেষ্টা মাহফুজ আলম সহ বিভিন্ন ব্যক্তিবর্গ বলেছেন যে জামায়াতে ইসলামী এবং বিএনপি একরকম ভাগাভাগি করে সরকারের গুরুত্বপূর্ণ পদগুলো নিয়েছে, কিন্তু এখন যখন বিএনপি সরকার গঠন করতে চাইছে, তারেক রহমান স্পষ্টতই সরকারের যেসব জায়গায় জামায়াতে ইসলামীর সমর্থক ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ যেসব জায়গায় কাজ করছেন, এদের একটা বিরাট অংশকে এমনকি চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ইউনূস সরকার ওই সব ভীষণভাবে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসিয়েছিল। তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন তিনি ক্ষমতায় যাবার আগেই বা সরকার গঠনের আগেই ওই সব ব্যক্তিবর্গকে সরে যেতে হবে। তারেক রহমানের সেই ইঙ্গিত কতটা স্পষ্ট, কিংবা তিনি আসলে ইঙ্গিত দিচ্ছেন না, আমার ধারণা তিনি গুরুত্বপূর্ণ জায়গায় সেই বার্তা পৌঁছে দিয়েছেন এবং সে তারই প্রথম এবং প্রধান ইঙ্গিত হিসেবে দেখা যাচ্ছে
মন্ত্রী পরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন যেই ব্যক্তি শেখ আব্দুর রশিদ, যার বিষয়ে বিএনপি বারবার আপত্তি তুলেছে পুরো ইউনূস সরকারের আমলে। এমনকি বিএনপির প্রতিনিধি দল ইউনূস সরকারের সঙ্গে দেখা করতে গিয়ে, মানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়ে আনুষ্ঠানিকভাবে নাম উল্লেখ করে এই মন্ত্রী পরিষদ সচিবকে যাতে সরানো হয় সেই দাবি জানিয়ে এলেও ইউনূস সরকারের জন্য এই ব্যক্তি এত গুরুত্বপূর্ণ ছিলেন যে ডক্টর ইউনূস সরান না, ডক্টর ইউনূসকে সর্বশেষ 2025-এর অক্টোবরে বিএনপির প্রতিনিধি দল গিয়ে সরাসরি এই দাবি যখন করেন, ডক্টর ইউনূস তাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন, আপনারা বিশ্বাস করেন এখন থেকে সরকারের সব নিয়োগ, প্রশাসনের সব রদবদল আমি নিজে দেখব, কাজেই মন্ত্রী পরিষদ সচিবকে আপাতত সরানোর দরকার নাই। ইউনূস সরকারের সেই পরিমাণ প্রিয় এক বান্দা শেখ আব্দুর রশিদ, যাকে বিএনপি সরাসরি জামাতপন্থী হিসেবে চিহ্নিত করে এসেছে, সেই ব্যক্তির নিয়োগ, চুক্তিভিত্তিক নিয়োগ, মাঝপথে মেয়াদ শেষ হওয়ার আগেই বাতিল হয়েছে। শেখ আব্দুর রশিদ বলছেন যে তিনি নির্বাচনের আগেই পদত্যাগের ঘোষণা দিয়ে রেখেছিলেন, তিনি নির্বাচনের আগেই পদত্যাগ করার অভিপ্রায় জানিয়ে রেখেছিলেন। কাজেই প্রধান উপদেষ্টার দফতর থেকেও বলা হচ্ছে অপতথ্য ছড়ানো ঠিক হবে না। কিন্তু মুদ্রা কথা হচ্ছে এই মন্ত্রী পরিষদ সচিবকে, যাকে কোনো দাবিতে ইউনূস সরকার সরায় নাই তার মেয়াদকালে, সেই মন্ত্রী পরিষদ সচিবকে শপথ গ্রহণের আগেই তারেক রহমান বিএনপির দাবির মুখে সরিয়ে দিতে বাধ্য হয়েছে সরকার। দেখেন, এই শেখ আব্দুর রশিদের বিষয়ে বিএনপির মূল আপত্তির জায়গা ছিল যে ইউনূস সরকার এই ব্যক্তিকে কেন্দ্র করে মন্ত্রী পরিষদ সচিবকে সদস্য করে, বিএনপির আরেক আপত্তি ছিল যে এই উপদেষ্টার ব্যাপারে ইউনূস সরকারের ফাইজুল কবির খান, সেই ফাউজুল কবির খানকে সদস্য করে জনপ্রশাসন সচিব, যেই জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান নিয়ে বিএনপির ঘোরতর আপত্তি ছিল, সেই ব্যক্তিবর্গকে এক করে ইউনূস প্রশাসনের রদবদলের জন্য একটা কমিটি করে দিয়েছিল। বিএনপি বরাবর বলতো যে এই কমিটি আসলে মূলত সেই কমিটি যে কমিটি জায়গায় জায়গায় জামাত সমর্থিত, জামাত অনুমোদিত ব্যক্তিবর্গকে বসিয়ে বিএনপির জন্য পুরো প্রশাসনকে একটা বৈরী অবস্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। এই সুনির্দিষ্ট অভিযোগ গিয়েই তারা অক্টোবরে তুলে এসেছিল এই শেখ আব্দুর রশিদের বিরুদ্ধে নির্বাচনের আগে, কিন্তু ইউনূস সরকার তাকে সরান নাই। এখন তারেক রহমান শপথের আগেই এই ব্যক্তিকে সরিয়ে দিতে বলেছেন, কাজেই তিনি সরেছেন এবং তার জায়গায় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তি এম সিরাজউদ্দিন মিয়া, তিনি দায়িত্ব পেয়েছেন মন্ত্রী পরিষদ সচিবের। দেখেন, এই যে বিএনপি এলে যারা এই যে প্রশাসনকে জামায়াতপন্থী করে তুলতে কাজ করছেন, তারা নিজেরা তো জানেন যে তারা কোন অ্যাসাইনমেন্টে কিভাবে কাজ করছিলেন। তারা যে আর দায়িত্ব পালন করতে পারবেন না, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির মতোই তারা যে বোঝেন তার প্রমাণ হচ্ছে আরেকজন, যাকে নিয়ে বিএনপির সবচেয়ে বেশি আপত্তি ছিল, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রধান উপদেষ্টা যাকে 2024-এর নভেম্বরে নিয়োগ দিয়েছিলেন খোদা বক্স চৌধুরী, সাবেক আইজি, সেই খোদা বক্স চৌধুরীকে নিয়ে। খোদা বক্স চৌধুরীকে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করেছিলেন এবং তিনি মূলত পুলিশ প্রশাসনে যাতে বিএনপি ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পোস্টিং না পান, বিএনপির প্রভাবমুক্ত যাতে থাকে পুলিশ প্রশাসন, সেটা নিশ্চিত করতে কাজ করছিলেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভী, তিনি কিন্তু সেই নভেম্বরে এই খোদা বক্স চৌধুরী, 2024-এর নভেম্বর, খোদা বক্স চৌধুরী এবং ইউনূস আরেকজন জনপ্রশাসনে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন যেই ব্যক্তিকে, সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, এই দুজনের বিরুদ্ধে আপত্তি তুলেছিল এবং বিএনপি বলেছিল এই ব্যক্তিবর্গ গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, এরা জামাতপন্থী ব্যক্তিবর্গকে প্রশাসনে আর পুলিশে নিয়োগ দিচ্ছেন। বিএনপি খোদা বক্স চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ এনেছিল যে তিনি পুলিশ প্রশাসনকে জামায়াতিকরণ করে ছেড়েছেন। এই খোদা বক্স চৌধুরী নির্বাচনের তফসিল ঘোষণার পরেই
প্রথম খবর ছড়িয়ে পড়ে তিনি যুক্তরাষ্ট্রে ছুটি নিয়ে গিয়েছেন, আর ফেরেন নাই। আর তারপর ডিসেম্বর মাসে এ কথা জানা যায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী পদত্যাগ করেছেন। তার মানে এই খোদাবক্স চৌধুরীদের ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির মতোই কোনো উপায় নাই যে তারা বিএনপি ক্ষমতায় এলে কি করতে হবে, তাদের নিয়োগটা যে আর থাকবে না, তাদেরকে বরং শাস্তির মুখোমুখি হতে হবে। এই বিষয়টি উপলব্ধি করে আগে থেকেই তারা পদত্যাগ করা শুরু করেছেন এবং খোদাবক্স চৌধুরী ডিসেম্বরে পদত্যাগ করে এরই মধ্যে দেশত্যাগ করেছেন। দেখেন কি ধরনের ব্যক্তিবর্গকে ইউনূস সরকার ওই যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দিয়েছিল, সেই বিএনপির বিপক্ষে, যে বিএনপি কিন্তু আসলে 2024-এর আগস্টে নিয়োগ যে তাদের এমন বিপক্ষে যাবে সেটা বুঝতে পারে নাই। মানে তারা দ্রুত গিয়ে অ্যাটর্নি জেনারেলের পদটা তাদের একজন ঘনিষ্ঠ ব্যক্তিকে দিতে হবে বলে 6ই আগস্ট সেই পদটি নিয়ে নিয়েছিল। উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালেউদ্দিন আহমেদ, কিছুটা আসিফ নজরুল সহ ব্যক্তিবর্গকে তারা নিয়োগে একরকমের তদবির করেছিল, মানে প্রস্তাবনা দিয়েছিল। কিন্তু বিএনপি ভেবেছিল যে বিএনপি জামায়াতের মধ্যে যে দীর্ঘ রাজনৈতিক মৈত্রী, তাতে জামায়াতিকরণ করতে ওই সময়ে এরকম সক্রিয় হয়ে উঠবে মুহূর্তের মধ্যে। আগস্ট মাস যেতে না যেতে তারা টের পাবে পুরো প্রশাসন এবং কর্তা ব্যক্তিরা সকলে জামায়াতের সমর্থক বা জামায়াতের পক্ষে কাজ করছেন। বিএনপির এই ব্যাপারে প্রস্তুতি ছিল না, কারণ বিএনপি মনে করছিল যে তাদের ব্যক্তিবর্গই যেহেতু যোগ্য জায়গায় আছেন, সবল অবস্থায় আছেন, এবং খোদাবক্স চৌধুরীর মতো ব্যক্তিবর্গ তারা তো বিএনপি জামাত জোট সরকারের আমলেই বড় পদে গেছেন, এরা নিশ্চয়ই, বা আলী ইমাম মজুমদার, এরা নিশ্চয়ই বিএনপির পক্ষেই কাজ করবেন। কাজে বিএনপির কিন্তু সম্বিত ফিরে পেতে কয়েক মাস চলে গেছে 2024-এর আগস্টের পর, যে যাদেরকে তারা তাদের পন্থী বলে জানতেন তারা আসলে বিএনপি পন্থী নন, তারা একেবারেই কট্টর জামায়াত পন্থী। যেমন দেখেন, জনপ্রশাসন সচিব হিসাবে, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সারা দেশের ডিসি থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে তৃণমূলের পুরো প্রশাসনটা যিনি সাজান, যিনি নিয়োগ করেন, পদায়ন পদোন্নতি দেন, সেই ব্যক্তিটি জনপ্রশাসন সচিব হিসেবে যে মোখলেসুর রহমানকে নিয়োগ দেওয়া হয় 2024-এর আগস্টে, সেই ব্যক্তিটি হচ্ছেন তিনি মোখলেসুর রহমান, যিনি কিনা খালেদা জিয়ার বিরুদ্ধে যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা দায়ের করেছিল তত্ত্বাবধায়ক সরকার 11-র আমলে, যারই কিনা বিচার প্রক্রিয়া শেষ হলো শেখ হাসিনার আমলে এবং খালেদা জিয়াকে দণ্ডপ্রাপ্ত হতে হলো। সেই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি পুরোপুরিভাবে প্রশাসনে বসে সাজিয়ে দিয়েছিলেন 11 সরকারের জন্য এই জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। তার মানে বিএনপির আপত্তি নিয়ে ইউনূস সরকারের কিংবা একটা জামায়াতের প্রভাব বলয়ের মধ্যে থাকা এই ইউনূস সরকার কোনো পরোয়া করে নাই। তারা রীতিমতো খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা সাজানো কর্মকর্তাকে জনপ্রশাসন সচিবের পদে নিয়োগ দিয়েছে। কেন খোদাবক্স চৌধুরীর শুধুমাত্র পদত্যাগ করলেন না, তিনি বিদেশেও চলে গেলেন? বা কেন এই ইউনূস সরকারের অনেক উপদেষ্টা, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা বা এখন প্রশাসনের দোর্দণ্ড প্রতাপে প্রভাব খাটিয়ে যাওয়া কর্মকর্তাদের অনেকে আসলে শুধুমাত্র পদত্যাগ নয় দেশত্যাগ করবেন? তার কারণ বিএনপি কিন্তু সে সময়ে জনপ্রশাসন সচিব থাকা অবস্থায় ইউনূস সরকারের ওই মোখলেসুর রহমান সহ দুদকের আরো সাবেক 3 চেয়ারম্যানের নামে মামলা করে, যে তারা দলটির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা অভিযোগ সৃষ্টি করে মামলা দিয়েছিল সেই অভিযোগে। তার মানে 2025 সালের মে মাসে কিন্তু মামলা করে ওই ইউনূস সরকারের আমলের জনপ্রশাসন সচিবের বিচার করার ব্যবস্থা করে রেখেছে বিএনপি এরই মধ্যে। এরপর এই জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বাংলাদেশ জুড়ে জেলা প্রশাসকদের নিয়োগে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করেন এসহ প্রশাসনের বিভিন্ন জায়গায়, এবং তার বিরুদ্ধে এমন প্রবল দুর্নীতির অভিযোগ ওঠে, যেসব দুর্নীতির সঙ্গে আবার আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, আসিফ নজরুলের নামও জড়িয়ে যায়, এবং তার বিরুদ্ধে যত শত কোটি টাকা ওই কয়েক মাসের মধ্যে বানিয়ে ফেলার ফোন কনভারসেশন সহ দলিলপত্র বেরিয়ে আসে,
তাতে শেষ পর্যন্ত এই সরকারকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করা ওই মোখলেসুর রহমানকে সরিয়ে দিতে হয় বটে, কিন্তু মনে রাখতে হবে তার আগে 1 বছর ধরে বিএনপির বিরুদ্ধে প্রশাসন সাজাতে ওই জনপ্রশাসন সচিব কাজ করে। বিএনপির জন্য এই পরিষ্কারকরণের কাজ যদি সত্যি তারেক রহমান করতে চান, সেটা আসলে একটা লম্বা কাজ। বরং সম্ভবত এই যে মন্ত্রী পরিষদ সচিবকে যেভাবে সরিয়ে দিলেন তারেক রহমান, মানে তার কাছে স্পষ্ট বার্তা গেল, তিনি নিজেই মানে সরে পড়লেন। সম্ভবত এই বার্তাটাই তারেক রহমান এবং বিএনপি প্রয়োগ করতে চাইছে। মানে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শুধুমাত্র বিএনপির বিপক্ষে সাজানো হয়েছে তাই নয়, 18 মাসে ইউনূস সরকার বিচারালয় থেকে শুরু করে বাংলাদেশের একেবারে সর্বত্র, সচিবালয় থেকে প্রশাসনের সর্বস্তরে, পুলিশ প্রশাসনে, এমনকি সেনা প্রশাসনের ভেতরে যেভাবে যথেচ্ছ নিয়োগ, পদায়ন, পদোন্নতি দিয়েছে এবং বিএনপির অভিযোগ অনুযায়ী একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে যখন সেটা করেছে, সেই পুরো প্রক্রিয়াটি বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গায় যদি বিএনপি পরিষ্কার করে না আনতে পারে, গুছিয়ে না আনতে পারে, তাহলে তারেক রহমান জানেন যে নির্বাচনের পর সরকার গঠন করলেও যখন রাজপথে এবং সংসদে অসন্তুষ্ট জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সক্রিয়, যখন সংসদে এবং রাজপথে 40% ভোট নিয়ে এসে জামায়াতে ইসলামী বিভিন্নভাবে তাদের প্রভাব বলয় ধরে রাখতে একরকম মরিয়া, তখন কিছুতেই তার পক্ষে একটা স্থিতিশীল সরকার পরিচালনা সম্ভব হবে না। তারেক রহমান তাই বোধহয় সম্ভবত এই ইঙ্গিত পরিষ্কার করেছেন যে জামায়াতে ইসলামীর ব্যক্তিবর্গকে, তাদের সমর্থক এবং তাদের হয়ে কাজ করতে থাকা ব্যক্তিবর্গকে মানে সরে যেতে হবে।